আলোচনায় অংশগ্রহণ করবেন যশোর ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আজিজুর রহমান। জনাব মোহাম্মদ আজিজুর রহমান, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেকগুলি ভালো লক্ষ্য নিয়ে ইতিহাসের বৃহত্তম বাজেট প্রণয়নের জন্য সুযোগ্য ও মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে লক্ষ্য করলে দেখা যায় বাজেটে কিছু অবাস্তব লক্ষ্যমাত্রা এবং কাঠামোগত দুর্বলতা আছে। সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় প্রায় ৩৮% বেশি। দেশের ব্যবসা বাণিজ্যের গতি মন্থর। নতুন কোনো শিল্পায়ন বা কর্মসংস্থানের সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া বিপুল এই রাজস্ব আদায় কিভাবে সম্ভব? আরও দুঃখজনক বিষয় হলো ব্যক্তি শ্রেণীর সর্বনিম্ন আয়করের হার ৫% থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। ফলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর করের বোঝা ভারী হবে। অন্যদিকে আবাসন খাতের নামে কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ রাখা হয়েছে। এর ফলে সৎ ও নিয়মিত করদাতার উপর করের বোঝা বাড়বে, আর যারা অবৈধ অর্থের পাহাড় গড়বে তারা পাবে দায় মুক্তি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি ও শিল্প খাত, কিন্তু বাজেটে কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি হ্রাস করা হয়েছে। সার, বীজ, সেচ ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি কমানোর ফলে প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। একইভাবে জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি শিল্প ও কারখানার উৎপাদন এবং পরিবহন ব্যয় বাড়িয়ে দেবে, যার সরাসরি আঘাত আসবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। সরকার বলেছে মুদ্রাস্ফীতি ৭.৫% নেমে আসবে, কিন্তু আমার মনে হয় কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি হ্রাস বাজারকে আরও উত্তপ্ত করবে এবং মূল্যস্ফীতিকে ১০% উপরে নিয়ে যাবে। বাজেটের আরেকটি দুর্বলতা হলো ২,৪৩,০০০ কোটি টাকার বিশাল ঘাটতি। এই ঘাটতি মেটাতে সরকার দেশের ব্যাংকিং খাত থেকে ১,১২,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। মাননীয় স্পিকার, সরকার যদি ব্যাংক থেকে সব টাকা তুলে নেয় তবে বেসরকারি উদ্যোক্তারা ঋণ পাবেন কোথা থেকে? নতুন কর্মসংস্থান তৈরি হবে কিভাবে? অথচ ১ কোটি মানুষ সেখানে বেকার। কর্মসংস্থান সৃষ্টির চেয়ে সরকার ফ্যামিলি কার্ড বা কিছু অনুৎপাদনশীল কল্যাণমূলক কর্মসূচির দিকে বেশি ঝুঁকেছে, যা মানুষকে সাময়িক স্বস্তি দিলেও স্থায়ীভাবে দারিদ্র্যসীমা থেকে বের করতে পারবে না। মাননীয় স্পিকার, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো মৌলিক খাতে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হলেও সেখানে সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে। শিক্ষা বাজেটের প্রায় ১৪,০০০ কোটি টাকার হিসাব সুস্পষ্ট ব্যাখ্যা নেয়। ঠিক একইভাবে যোগাযোগ অবকাঠামো খাতে ৬০,৭৩০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। অতীতে দেখা গেছে বড় বড় প্রকল্প সংশোধন ও দুর্নীতির হাতিয়ার হিসেবে এসব বরাদ্দ ব্যবহৃত হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার ও সুশাসন নিশ্চিত না করে বাজেটের আকার বাড়ানো হলে শুধু অর্থের অপচয় এবং লুটপাটের সুযোগ তৈরি হয়। তাছাড়া জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষের অন্তরে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই বাজেটে তার প্রতিফলন ঘটেনি। অতএব সার্থকভাবে পর্যালোচনার ভিত্তিতে বাজেটকে টেকসই ও জনবান্ধব বাজেট হিসেবে চূড়ান্ত করা হোক, এটাই আমার দাবি। আমি আরেকটি আবেদন জানাই, আমরা যারা এখানে সদস্য আছি, আমরা যদি প্রত্যেকেই শপথ নেই আমরা নিজেরা কোনো অপচয়, রাষ্ট্রের বা জনগণের একটি টাকা অপচয় করব না এবং আমাদের সঙ্গী সাথী কাউকে করতে দিব না, তাহলেই মানুষের সামনে নতুন একদিন আসবে। মাননীয় স্পিকার, এবার আমার এলাকা সম্পর্কে কিছু আবেদন করতে চাই। ৪.৫ লক্ষ মানুষের শার্শাকে জলাবদ্ধতা থেকে উদ্ধার করা অতীব জরুরি। বেতনা নদী ভারত থেকে শার্শার উত্তরে শিকারপুরে প্রবেশ করে একে বেঁকে প্রায় ৫৫ কিলোমিটার বয়ে যেয়ে দক্ষিণে কলরা উপজেলা সীমান্তে প্রবেশ করেছে, কিন্তু শত বাঁধে আজ সে নদী মরণাপন্ন। পশ্চিম সীমান্তে ইছামতি নদীর শাখা খাল সোনামুখী, হাকর, কোদলা ও সাহেবের খাল স্রোতহীন হয়ে
ছোট ছোট বিলের সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ জায়গা মানুষের দখলে চলে গেছে।